আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক ইজি টু লার্নিং ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো উদ্ভিদ বিজ্ঞান এইচএসসি উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও কোষের গঠন কিভাবে দাগিয়ে পড়ব বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। কোষ এবং কোষের নামকরণ। রবার্ট হুক তিনি ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি, যার অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি, তিনি তার পর্যবেক্ষণ অর্থাৎ রবার্ট হুক তার পর্যবেক্ষণকে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। উটপাখির ডিম সবচেয়ে বড় কোষ, 17 × 12.5 সেন্টিমিটার এবং মানুষের নিউরন কোষ 1.37 মিটার লম্বা। পরে ডাচ বিজ্ঞানী অ্যান্টি ভন লিউয়েনহুক 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। অর্থাৎ অ্যান্টি ভন লিউয়েনহুক যেটা পর্যবেক্ষণ করেছিলেন সেটা হলো জীবিত কোষ, এবং রবার্ট হুক যেটা পর্যবেক্ষণ করেছিলেন সেটা হলো মৃত কোষ। এখানে চারজন বিজ্ঞানী কোষের সংজ্ঞা দিয়েছেন। জেন ব্র্যাকেট বলেছেন কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। লেই এবং সেকেবেজ বলেছেন কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। কার্ল পি হিকম্যান বলেছেন কোষ হলো জীবের গঠন ও কাজের একক এবং একটি ন্যূনতম জৈবিক একক, যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম। ডি রবার্ট বলেছেন কোষ হলো জীবের মৌলিক গঠন ও কার্যগত একক। প্রথম কোষের সৃষ্টি, এই অংশটুকু না পড়লেও হবে। নিচের দিকে আছে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষ বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে এন্ডোসিম্বায়োসিস বলে। কোষের বৈশিষ্ট্যগুলো শুধু রিডিং পড়লেই হবে। জীবের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। 2. প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। 3. কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে। 4. সুনির্দিষ্টভাবে বেড়ে উঠতে পারে। 5. চারপাশে যে কোনো উত্তেজনা প্রতি সাড়া দিতে পারে। 6. একটি হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। 7. কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। জীবদেহের গঠন ও কাজের মৌলিক এককেই কোষ বলে। কোষীয় অঙ্গন আছে কোষবিদ্যা। কোষবিদ্যাকে ইংরেজিতে সাইটোলজি বলা হয়। সাইটোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ কাইটোস অর্থাৎ ফাঁকা এবং লগোস অর্থাৎ আলোচনা সমন্বয়ে গঠিত হয়। রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়, তবে আধুনিক কোষবিদ্যার জনক হলো কার্ল পি সোয়ানসন। দুজন বিজ্ঞানী স্লেডেন এবং থিওডর সোয়ান এরা কোষতত্ত্ব ব্যাখ্যা দিয়েছেন। কোষতত্ত্বের 4টা বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো: 1. কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শরীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। কোষ হলো জীবের মৌলিক একক। কোষ হলো বংশগতির একক। সর্বপ্রকার জীবেই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোনো কোষ থেকেই নতুন কোষ সৃষ্টি হতে পারে। কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ। শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো দেহকোষ, একটা হলো জনন কোষ। দেহকোষের ক্ষেত্রে উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। মূল, কাণ্ড ও পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি দেহের কোষের উদাহরণ। আর জনন কোষ বা গ্যামিটটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ থাকে। শুক্রাণু ও ডিম্বাণুর জনন কোষের উদাহরণ। জনন কোষ গ্যামেট সর্বদাই হ্যাপ্লয়েড। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়: আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেল। আদিকেন্দ্রিকটা হচ্ছে যে আদিকোষে বৃত্তাকার ডিএনএ যা মুক্তভাবে ছড়ানো থাকে তাকে নিউক্লিয়েড বলে। রাইবোজোম থাকে 70S। আদিকোষ দ্বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে পারে। আদিকোষ দ্বারা গঠিত জীব হলো আদিকোষী জীব, যেমন উদাহরণ আছে মাইকোপ্লাজমা এবং ব্যাকটেরিয়া। প্রকৃত কোষ, প্রকৃত কেন্দ্রিক বা ইউক্যারিওটিক সেল। প্রকৃত কোষ ক্রোমোজোম লম্বা হয়, তবে বৃত্তাকার নয়। দুই প্রান্ত বিশিষ্ট ডিএনএ ও হিস্টোন প্রোটিন সমন্বয়ে গঠিত হয়। এদের রাইবোজোম 80S।
এবং ডিএনএ সূত্রাকার এবং একাধিক ক্রোমোজোম অবস্থান করে। এদের বিভাজনটা হয় মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়ায়, যেখানে আমরা পড়ছিলাম আদি কোষের বিভাজনটা হয় শুধুমাত্র মাইটোসিস প্রক্রিয়ায়। প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব হলো প্রকৃত কোষী জীব। এদের মধ্যে সবাত শ্বসন ঘটে। শোষণ, আত্তীকরণ, সংশ্লেষণ পদ্ধতিতেও পুষ্টি গ্রহণ করতে পারে। মানে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য দেয়া আছে, পার্থক্য সবগুলোই পড়তে হবে। কোষের আয়তন, সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা গেলিস্পেকটাম। কোষের ব্যাস মাত্র 0.1 মাইক্রোমিটার। এর অপর নাম আছে পিপিএলও, প্লিউরা নিউমোনিয়া লাইক অর্গানিজমস। সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম, 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো অ্যাসেটাবুলারিয়া নামক শৈবাল, যার দৈর্ঘ্য হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার। মানবদেহে সবচেয়ে লম্বা কোষ হলো মোটর নিউরন, যার দৈর্ঘ্যটা হচ্ছে 1.37 মিটার লম্বা। দেহের একটি সাধারণ কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার এবং ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম। আদর্শ উদ্ভিদ কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জড় পদার্থ, একটা হচ্ছে কোষস্থ সজীব বস্তু। জড় পদার্থ আবার দুই প্রকার, কোষ প্রাচীর এবং নির্জীব বস্তু। আবার কোষের নির্জীব বস্তু আবার তিন প্রকার, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। আর প্রোটোপ্লাজমের উপর ভিত্তি করে তিন প্রকার, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সাইটোপ্লাজমটা হচ্ছে যে দুই প্রকার, সাইটোমাতৃকা, কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু অনেকগুলো আছে, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলার, রাইবোজোম, গলগি বডি, লাইসোসোম, সেন্ট্রোসোম, পারক্সিসোম সবগুলি পড়তে হবে। আর নিউক্লিয়াস এর আবার কয়েকটা অংশ রয়েছে, যেমন নিউক্লিয়ার অ্যালবোপেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম। আর কোষের সঞ্চিত পদার্থ হিসেবে এটা মনে রাখতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর নিঃসৃত পদার্থ হচ্ছে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, যেটাকে HPEN দিয়ে মনে রাখা যায়, যেখান থেকে এইচতে হরমোন, পিতে পিগমেন্ট, এতে এনজাইম, এনতে নেকটার। কোষ প্রাচীর। রবার্ট হুক 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রে যে কোষ প্রাচীর সালে অণুবীক্ষণ যন্ত্রে যে কোষ দেখেছিলেন তা ছিল মূলত কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যান্য বৈশিষ্ট্য। ভৌত গঠনের উপর ভিত্তি করে সাধারণত প্রথম স্তরটি হলো মধ্যপর্দা। তিনটা স্তর থাকে, অর্থাৎ কোষ প্রাচীরের তিনটা স্তর থাকে। প্রথম স্তরটি হলো মধ্যপর্দা, যেটা মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসে প্রোমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসে পেকটিন জাতীয় ভ্যাসিকল মিলিতভাবে মধ্যপর্দা গঠন করে। দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর 1 থেকে 3 মাইক্রোমিটার, অর্থাৎ প্রথম স্তর প্রাথমিক স্তরটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। কোষের কোনো কোষে ট্রাফিক বা ফাইবার ইত্যাদিও দেখা যায়। তো দ্বিতীয় স্তরটি হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার এবং সেকেন্ডারি প্রাচীর যেটাকে বলা হয়। বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে টারশিয়ারি প্রাচীর জমা হতে পারে। কূপ এলাকা বা পিট ফাইলস, এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলা হয়। দুটি পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক যে সংযোজন ঘটে এদেরকে প্লাজমেটা বলা হয়। প্রাথমিক প্রাচীরে থাকা প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি প্রাচীরে লিগলিন থাকে, সুবেরিন ও ওয়াক্স থাকে। সাধারণত কোষ প্রাচীরে 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান থাকে। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ।
আচ্ছা, এখানে সূক্ষ্ম গঠনের যে টপিকটা রয়েছে পুরোটাই পড়তে হবে। এখানে দেওয়া আছে 1000 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে সেলুলোজ চেইন গঠিত হয়, আবার 100টি সেলুলোজ চেইন মিলিত হবে একটা ক্রিস্টালাইন মাইসিলি গঠন হয়। মাইসিলি কোষ প্রাচীর ক্ষুদ্রতম একক, আর 20টি মাইসিলি মিলিত হয়ে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে। আবার 250টি মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে ম্যাক্রোফাইব্রিল গঠন করে। কোষ প্রাচীরের যে কাজ রয়েছে কাজের মধ্যে সবগুলোই পড়তে হবে, তবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে হচ্ছে 6 নম্বর, কোষ প্রাচীর কোপেলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে চলাচল করতে পারে। আর 7 নম্বরটা হচ্ছে বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমেটা কাজ করে। তবে কাজ কিন্তু সবগুলোই পড়তে হবে। আরও কাজ আছে কোষের সুনির্দিষ্ট আকৃতি, প্রত্যেকটাই পড়তে হবে। প্রোটোপ্লাজম কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আটালো এবং জেলি ন্যায় অর্ধতরল কলের-ধর্মী সজীব পদার্থকেই প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম সার্কোড নামে অভিহিত করেন ফেলিক্স ডুজার্ডিন। পারকিনসে সর্বপ্রথম এটা নামকরণ করেন। হ্যালেক্সের মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবের ভৌত ভিত্তি। পানি ফ্লুইড অফ লাইফ বলা হয়, পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। প্রোটোপ্লাজমের বহুত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন হচ্ছে প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ, বর্ণহীন, জেলি সদৃশ, অর্ধতরল, আঠালো পদার্থ। এটি দানাদার ও কলাইডধর্মী হয়। আচ্ছা, শুধু এটুকু পড়লেই হবে। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য। কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমের জলস্রোতের মতো যে চলন দেখা যায় এদেরকে আবর্তন বা সাইক্লোসিস বলে। আবর্তন আবার দুই ধরনের, একটা হচ্ছে একমুখী আবর্তন বা রোটেশন এবং বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। একমুখী আবর্তন বা রোটেশন, বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। একমুখী আবর্তন একটা উদাহরণ দেওয়া আছে পাতাঝাজি, আর বহুমুখী আবর্তনে একটা উদাহরণ দেওয়া আছে ট্রাডেসকান্টিয়া। প্রোটোপ্লাজম প্রধানত 3 প্রকার হয়ে থাকে: প্লাজমেমব্রেন বা কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্লাজমেমব্রেন বা কোষঝিল্লি প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমে যে সূক্ষ্ম স্থিতিতে বৈষম্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তর দিয়ে আবৃত থাকে তাকে প্লাজমেমব্রেন বা কোষঝিল্লি বলে। কার্ল নাগেলি প্লাজমেমের নামকরণ করেন, একে বায়োমেমব্রেনও বলা হয়। কোষ অভ্যন্তরে অধিক প্রবিষ্টিত মাইক্রোভিলাইকে বলা হয় পিনোসাইটিক ফোকস। প্রাণীকোষে এসব ভালো দেখা যায়। ভৌত গঠন ড্যানিয়েল এবং ডেভিনসন সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। এটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। অর্থাৎ ড্যানিয়েল এবং ডেভিনসনের যে মডেলটা রয়েছে এটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। ইউনিট মেমব্রেন হাইপোথেসিস এটা দিয়েছেন রবার্টসন, এবং ফ্লুইড মোজাইক মডেল এটা দিয়েছেন সেঙ্গার এবং নিকোলসন। মানে কার কোনটা মডেল, এই মডেলগুলোর নাম সহ, আবিষ্কারকের নাম সহ পড়তে হবে। 1972 সালে খ্রিস্টাব্দে যে সেঙ্গার এবং জে এল নিকোলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলে। ফ্লুইড মোজাইক মডেলকে অনেক সময় আইসবার্গ মডেলও বলা হয়। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গঠন হলো ফসফোলিপিড বাইলেয়ার থাকে, মেমব্রেন প্রোটিন থাকে। মেমব্রেন প্রোটিন আবার 3 ধরনের, যেমন ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং লিপিড সম্পর্কিত প্রোটিন। গ্লাইকোক্যালিক্স থাকে। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। কোলেস্টেরল প্রাণী কোষঝিল্লিতে কোলেস্টেরল অপেক্ষাকৃত বেশি থাকে। লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লি একই স্তরে স্থান পরিবর্তন করে, একে ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট বলা হয়। কোষ ঝিল্লির রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে 3 নম্বরটা হচ্ছে কোষঝিল্লি মোট শুষ্ক ওজনের প্রায় 75 হচ্ছে লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। 5 রকমের ফসফোলিপিড পাওয়া যায়, তার মধ্যে সরলটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, এবং জটিল সেটা হচ্ছে 4টি জটিল ফসফোলিপিডের মধ্যে লেথিসিন প্রধান। আচ্ছা, কোষঝিল্লির কাজ এখানে রয়েছে। কোষঝিল্লির কাজ প্রত্যেকটাই রিডিং পড়তে হবে। কোষঝিল্লির কাজ খুবই ইম্পর্টেন্ট।
একটি কোষীয় বস্তুতে ঘিরে থাকে, বস্তু রক্ষা করে, তারপর নিয়ন্ত্রণ ও সমন্বয় নিয়ন্ত্রণ করে, বিভিন্ন তত্ত্ব। 6 নম্বরে রয়েছে বিভিন্ন বেতাঙ্গাণু ধারণ করে। 7 নম্বরে রয়েছে বিভিন্ন রকম তত্ত্বের ভিত্তি হিসেবে কাজ করে। এগুলো পড়লেই হবে। 10 নম্বরে রয়েছে এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। আচ্ছা, এগুলো পড়লেই এনাফ। কোষঝিল্লির বিভিন্ন অবস্থান, যেমন মাইক্রোভিলাই, ডেজমোজোম এবং ফ্যাগোসাইটিক ভেসিকল। পিনোসাইটিক ভেসিকল কি? পিনোসাইটিক ভেসিকলটা শুধু দাগিয়ে নিলেই হবে। আর কোষ প্রাচীর ও কোষঝিল্লির মধ্যে পার্থক্য রয়েছে এখানে 5টা, এই পার্থক্য 5টা পড়তে হবে।